বাংলাদেশ দল তারা টপ 8-এ যাবার পথে একটা দারুণ শুরু করেছে। শ্রীলঙ্কা, হাসারাঙ্গার যে অ্যাটিটিউড, অ্যাঞ্জেলো ম্যাথিউসের যে ভাব, সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে টিম টাইগার্স। মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ ফিনিশিং, মিডলে প্রেসার রিলিজের ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং, বোলিং ডিপার্টমেন্টের দারুণভাবে ক্লিক করা, পেস ডিপার্টমেন্ট, স্পিন ডিপার্টমেন্ট যেন একটা কম্পিটিশনে নেমেছিল কার থেকে কে সেরা, কার থেকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে এগিয়ে, সেটার প্রমাণ করার মিশনে যখন অনেকটা মুস্তাফিজ এবং রিশাদ সমান সমান হয়ে যান, যখন বিশ্বকাপের ওপেনিং ম্যাচ খেলতে নেমে, নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে রিশাদ পুরো বিশ্বকে দেখিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনারের যে হাহাকার ছিল সেটা এখন আর নেই। ঠিক তখন টিম টাইগার্স জাস্ট আর মাত্র 2টা জয় দূরে। ক্যালকুলেশন অনেক কিছু হতে পারে, বাট আমার ক্যালকুলেশনে মাত্র 2টা জয় দূরে। এই 2 জয় পেলে টিম টাইগার্স দে উইল কোয়ালিফাই টু দ্য সুপার 8, এটা নিয়ে কোনো ধরনের সংশয় থাকবে না। বাংলাদেশ দল যদি পরের ম্যাচটায় নিউ ইয়র্কে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তবে টিম টাইগার্সের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতে পারে, যারা ভেবে নিয়েছেন D2 বাংলাদেশ, ডি গ্রুপের 2 নাম্বার দল, সেটাও চেঞ্জ হয়ে যেতে পারে। বাংলাদেশ কুড বি D1। সে যাই হোক না কেন, আপাতত লক্ষ্যটা হচ্ছে পরের পর্বে যাবার। কিন্তু এই প্রসেসে এই যে 2 উইকেটের জয়, এটা কি আসলে পুরোপুরি পূর্ণতা দেয়? এই যে 2 উইকেটের জয় আমাদেরকে কি শতভাগ হ্যাপি করে? আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো নিয়ে এখনো টিম টাইগার্সের কাজ করা রয়েছে। খেয়াল করে দেখুন, পুরো ম্যাচে আমরা যদি সিগনিফিকেন্ট 3টা ইনসিডেন্টকে মাথা থেকে ঝেড়ে ফেলি, বা এই ইনসিডেন্টগুলো যদি ওভাবে না ঘটতো, তাহলে কিন্তু বাংলাদেশের এই ম্যাচটা একটা সময় জেতারই কথা ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আন্ডার প্রেসার মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে ফিনিশ করেন। সাকিব পারেন নাই, লিটন অনেকক্ষণ ক্রিজে ছিলেন, শেষে এসে 100 রানের ঠিক আগ মুহূর্তে আউট হয়ে চলে গেছেন। তাহিদ হৃদয় দারুণ হিট করেছেন, অ্যাটাক করেছেন, টানা 3-6 মেরেছেন হাসারাঙ্গাকে, তারপর আউট হয়ে ফিরে গেছেন। বাংলাদেশ দলের উইকেট পতনের মিছিলে তুষারার বলে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেন হ্যাট্রিক করে ফেলবেন বোলার। সেই সিচুয়েশন থেকে পুরো ম্যাচ জয়ের কৃতিত্ব ফিনিশিং এ যিনি অবিস্মরণীয় রোল প্লে করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের। 3টা সিচুয়েশন বা 2টা সিচুয়েশন যদি আমরা কল্পনা করি, তাওহিদ হৃদয় যেই সময়টায় 3 উইকেট পড়ে গেল, একবার ভেবে দেখুন কি পরিমাণ প্রেসার। ছেলেটার বয়স কত, 22 বছর, যেভাবে অ্যাটাক করলেন, 4টা 6। লিটন কুমার দাস ইন আন্ডার প্রেসার। লিটন কুমার দাস ফর্মে নেই, টাচে নেই। লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে সব জায়গায় অনেক প্রশ্ন, যখন ঠিক তখন লিটন সেট হওয়ার চেষ্টা করছেন। এমন সময় লিটন সেই চ্যালেঞ্জে পড়েছেন যখন তার পার্টনাররা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত। লিটনকে তার মতো করে টিকে থাকার ওই ফ্রিডমটা দিয়েছিলেন তাহিদ হৃদয়, জুনিয়র হৃদয়। 20 বলে 40, 200 স্ট্রাইক রেট। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে, বাংলাদেশের চেজিং ইনিংসে এই 2 ক্রিকেটারের মাহমুদুল্লাহ ফিনিশিং রোল, মিডলে ডেভেলপমেন্টে যে রোলটা প্লে করেছেন তাহিদ হৃদয়, প্লেড আ বিগ রোল। বোলিং ডিপার্টমেন্টে ওই যে বললাম 3টা ইনসিডেন্ট বাদ দিলে রিশাদ যেভাবে কামব্যাক করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যেন একটা নতুন অ্যাপিল তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের মঞ্চে করলেন। লেগ স্পিনার করলে শুধু হয় না, তাদেরকে খেলার সুযোগ করে দিতে হবে। যখন একজন ক্রিকেটার নিয়মিত খেলবেন, খেলতে পারবেন, যখন তিনি তার ভুলগুলো শুধরাতে পারবেন, ঠিক তখন টিম টাইগার্সও জ্বলে উঠবে। তাহলে আক্ষেপের জায়গাটা কোথায়? ওই যে বললাম যে বাংলাদেশ যখন একটা দারুণ শুরুর কথা ছিল, স্মুথ শুরুর কথা ছিল, সৌম্য সরকারের ব্যাটিং দেখে মনে হয়েছে যে বাংলাদেশকে 10 ওভারের মধ্যেই 125 রান করতে হবে। একটু হাইলাইটসটা দেখেন। নাজমুল হোসেন শান্ত যখন মনে হচ্ছিল এই বিশ্বকাপে, গত বিশ্বকাপে T20 বিশ্বকাপে বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার, তিনি আবারও ফর্মে ফিরবেন, সকল প্রশ্নের উত্তর দেবেন ওই 22 গজে তার উইল ওয়াতে, ঠিক তিনি যখন বাংলাদেশের হয়ে টিকে থাকা দরকার ছিল, পাওয়ার প্লেকে কাজে লাগানোর কথা ছিল, বাংলাদেশ 34 রানে বেশি তুলতে পারে নাই। এটাও একটা বড় আক্ষেপ। নাজমুল শান্ত ফিরে গেছেন। বাংলাদেশের আরো একটা বড় আক্ষেপের নাম, সাকিব আল হাসানের ব্যাটিংটা ইদানিং ঠিকঠাক হচ্ছে না। বাট আমি বিশ্বাস করি সাকিব কোনো একটা সমস্যায় আছেন এবং সেটা থেকে তিনি দ্রুত বের হয়ে আসবেন। এই যে সাকিবের ব্যাটিং, আমরা আপ টু দ্য মার্ক পাচ্ছি না, নাজমুল শান্ত স্ট্রাগল করছে, ক্যাপ্টেন একটা ভালো ইনিংস খেললে তো এই ছেলেটার মানে পুরো পরিকল্পনাটা চেঞ্জ হয়ে যায়, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, কনফিডেন্সের লেভেল চেঞ্জ হয়ে যায়। কিংবা সৌম্য সরকার 0 রানে আউট হয়ে গিয়ে ট্রলের শিকার হচ্ছেন শূন্য সরকার বলে। এদেরকে আসলে প্রপার গাইডলাইনটা দিবে কে? হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন। অনেকেই বলার চেষ্টা করেছেন যে রিয়াসাদ আজিম ম্যাচের আগের দিন 10 ক্রিকেটার কেন বিশ্রামে সময় কাটালেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। অবশ্যই সৌম্য সরকার কেন, যেহেতু তিনি প্রপারলি ফর্মে নেই, সেই সুযোগটা কাজে লাগাবেন না, এটা অবশ্যই বড় প্রশ্ন।
চান্ডিকা হাথুরু সিং এর দলের কোচ, আমি মেনে নিলাম 10 জন ক্রিকেটারকে আপনি ছুটি দিয়েছেন, বাকি 5 জন 6 জন তো মাঠে এসেছিল, সেই ক্রিকেটারদের সাথে আপনি কাজ করবেন না? নাজমুল হোসেন শান্ত যখন ব্যাটিং এ স্ট্রাগল করছেন, ঠিক তখন নাজমুল হোসেন শান্তকে কাজ করতে হয়েছে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সাথে। সিরিয়াসলি ভাই, আফিফ হোসেন ধ্রুব যিনি 15 সদস্যের বাইরের ক্রিকেটার, তাকেও হেল্প করেছেন মুস্তাক আহমেদ। যে মানুষটা হেড কোচের দায়িত্বে, যে মানুষটা এতগুলো টাকা নিয়ে বাংলাদেশে জব করছেন হেড কোচের, অনেক সময় বিসিবির ডিরেক্টরদের থেকেও তিনি অনেক বেশি পাওয়ারফুল, সেই চান্ডিকা হাথুরু সিং এটুকু সময় পান না, ম্যানেজ করতে পারেন না যে আমার ক্যাপ্টেন আউট অফ ফর্ম, আই শুড ওয়ার্ক উইথ হিম। আমি যদি ভুল বলি আপনারা বলবেন ভাই, শান্ত তো ব্যাট করতে এসেছিল, কিন্তু শান্তকে হেল্প করার জন্য, তার প্রবলেম আইডেন্টিফাই করার জন্য, শান্তকে কনফিডেন্ট করার জন্য চান্ডিকা হাথুরু সিং এর এতটুকু সময় হয়নি যে তিনিও সেই মাস্টাং ক্রিকেট একাডেমিতে গিয়ে ক্যাপ্টেনকে সময় দিবেন। এই যে প্রসেস, এই যে সুযোগ পেলেই অপশনাল প্র্যাকটিস, বাংলাদেশের অপশনাল প্র্যাকটিসের যে রীতি তৈরি করেছে গেল বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত, আজকে সেটাকে যদি সিরিয়াসলি ক্রিকেটারদের মধ্যে তিনি ইনপুট দিতে পারতেন, তাহলে বাংলাদেশকে এই ম্যাচটা, আমরা তো অনেক হ্যাপি হয়ে গেছি, এত কষ্ট করে জিততে হয় না। আপনারা নিজেরা ভাবুন, নিজেরা বলুন তো যে বাংলাদেশের 125 রান করতে এই সিচুয়েশন হবে কেন? কোনো কারণে মাহমুদুল্লাহ রিয়াদ যদি আউট হয়ে যেতেন, কোনো কারণে ওই থ্রোটা যদি স্ট্যাম্পে লাগতো, তাহলে বাংলাদেশ এই ম্যাচ তো হেরেও যেতে পারতো। যে ক্রিকেটারে ফিনিশিং করে আসার কথা সেই লিটন কুমার দাস যখন পারছেন না, লিটন যখন চেষ্টা করছেন, স্ট্রাগল করছেন, তখন দলের সবচেয়ে বড় যিনি অভিভাবক, যিনি, তার সমর্থনটা খুব বেশি জরুরি। একাদশে সুযোগ দিয়ে দিলাম মানে হচ্ছে সব সমর্থন দিয়ে দিলাম, ব্যাপারটা কি তাই? ক্যাপ্টেন যখন রান করতে পারছেন না, তিনি যখন অন্য 3-4 জনের সাথে মাস্টাং ক্রিকেট একাডেমিতে এসে প্র্যাকটিস করছেন, কিন্তু হেড কোচ থাকেন না, তার দেখার সময়টুকু নেই, এটা কি দুঃখজনক না? রান পাচ্ছেন না কিন্তু প্র্যাকটিসে নাই সৌম্য সরকার। হি ওয়াজ ব্যাটিং লাইক বাংলাদেশ ওয়াজ চেজিং 125 in 10 overs। এটা কি দুঃখজনক না? আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশ টপ 8-এ খেলবে, তো টপ 8-এ যেই দলটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেই দলটা কেন টপ 4-এ খেলবে না? সেই দলটার ওই ক্রিকেটারদের সেই সামর্থ্যের জায়গাটা কিন্তু আসলে যতটুকু প্রশ্নবিদ্ধ, তার থেকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যান সেটা বেশি প্রশ্নবিদ্ধ। একবার খেয়াল করে দেখি, বাংলাদেশ একটা সময় বিশ্বকাপের, ওয়ানডে বিশ্বকাপের কথা বলছি, যে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল বাংলাদেশ, কোয়ার্টার ফাইনালসে খেলেছিল 15 সালে, 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালসে খেলেছিল, টি-20-তে বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে 3-0-তে সিরিজ পর্যন্ত জিতেছিল। সেই দলটা কেমন যেন ছন্ন ছাড়া। মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি বাতিলের খাতায়, যাকে বাদ দেওয়াটাই বা বাদ দিয়ে দিতে পারলেই মোটামুটি হ্যাপি হয়ে যায় অনেকেই, কোচ তো সেই লিস্টে মোটামুটি টপ 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 চার্টের মধ্যে রয়েছেন, সেই রিয়াদ শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জেতায়। যেই রিশাদ ঘরোয়া লিগে ঠিকঠাক ম্যাচ পান না, এবার পেয়েছেন শাইনপুকুরে, সেখানটায় মানে আবাহনী ক্রিকেটের সাথে বা বেক্সিমকো ক্রিকেটের সাথে যে ব্যক্তিবর্গ জড়িত, ওবায়দ নিজাম আমাদের খুব ক্লোজ মানুষ, তিনি একটা বিগ রোল প্লে করেছেন, তাকে ম্যাচ যেন খেলার সুযোগ করে দেওয়া হয়, এটা এনশিওর করার জন্য, কিন্তু ওভারঅল তো আসলে সুযোগটা ঠিকঠাক ভাবে পান না। তাহিদ হৃদয়, যার ব্যাটিং অর্ডারটাকে একদম একটা চরকি বানিয়ে ফেলেছিলেন হেড কোচ, সেই হৃদয় যখন 20 বলে 40 করেন, ঠিক তখন আমার প্রশ্ন, হেড কোচ চান্ডিকা হাথুরু সিং এর মাস্টার স্ট্রোকটা আসলে কোথায়? কোচের একটা মাস্টার স্ট্রোক বলে জিনিস থাকে, সেটা কিন্তু ক্লিক করেনি, এবং সবচেয়ে বেশি ক্লিক করেনি যখন আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার সাকিব আল হাসানকে দিয়ে পাওয়ার প্লে 2 ওভার করিয়ে দিলেন। বাংলাদেশ জিতে গেছে বলে এগুলো নিয়ে প্রশ্ন উঠছে না, সাকিব পাওয়ার প্লেতে 2 ওভার কেন করবে ভাই? সাকিব যখন পাওয়ার প্লেতে 2 ওভার করলেন, একটু খরুচে হলেন, ঠিক তখনই প্রতিপক্ষ ওই 6 ওভারে 53 তোলে, 10 ওভারে 74 করে। বাংলাদেশের রানটা ছিল 6 ওভার শেষে 34, 10 ওভার শেষে 64। অনেক ভাবার রয়েছে, অনেক চিন্তা করার রয়েছে, সেই চিন্তা, সেই ভাবনাগুলো আমরা কবে করব? করার সময় এখনই। টিম টাইগার্সের সামনে দারুণ এক সুযোগ, এই অপরচুনিটি কাজে লাগাতে না পারলে কবে বাংলাদেশ টি-20-তে নিজেদের নামটা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে? মাত্র 2টা জয় দূরে। বাংলাদেশ যদি পজিটিভ ইন্টেন্টে খেলে, এবং যারা যেই জায়গাগুলোতে ড্যামেজ হয়ে আছেন, পারফর্ম করতে পারছে না, সেগুলো নিয়ে যদি কোটি টাকা দামের কোচিং স্টাফরা একটু টুকটাক কাজ করে, সৌম্যরা বিস্ফোরক হয়ে উঠতে বেশি দিন সময় লাগবে না। সবাই ভালো